কথা বলছি, পাত্তা দিচ্ছেন না কেন? আর কবে থেকে শুরু করেছেন এসব? খাবেন না আর এগুলো। মিহির নিজেও পাল্টা রাগ দেখিয়ে রিধির দিকে ঘুরে বলে। এসব খাবো না তো কি তোকে খাবো? দিবি তুই? নিজে তো পথ একটা বেছে নিয়েছিস, আমারও তো কিছু একটা চাই নাকি? কেন, আপনার জন্যও তো আছে একজন, মেলিসা। ওকে বিয়ে করে আপনিও একটা পথ খুঁজে নিন, শোধবোধ হয়ে যাবে। বাহ, ভালো আইডিয়া দিয়েছিস তো। কত সহজে বের হলো এটা তোর মাথা থেকে? এত সহজ? ভালোবাসবো একজনকে আর বিয়ে করব অন্যজনকে? তুই পারবি? অবশ্য তোর মতো মেয়ে পারবে এটা। রিধি এবার চটে গিয়ে খানিকটা রাগ দেখিয়ে বলে। আমার মতো মেয়ে মানে কি? কি বলতে চান, খুব খারাপ আমি? মিহির চেঁচিয়ে বলে। হ্যাঁ, খুব খারাপ তুই। এর থেকেও বেশি কিছু। একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করেছিস, ভণ্ড মেয়ে, ছলনাময়ী, ঠকবাজ। তোরা সবাই এমন। জানিস মিহির কতটা পাগল তোর জন্য? হৃদি বলতে সে অজ্ঞান। সব জেনেও তোরা আমার সাথে প্রতারণা করছিস। একবারও ভাবিসনি আমার কথা। রিধি কিছু বলতে পারে না। চোখে পানি চলে আসে তার। চট করে মুছে ফেলে। নিজের ভেতরটাও যে কতটা ক্ষত সে আর প্রকাশ করতে চায় না কোনোভাবেই। যদি কোনো রকম তার দুর্বলতা ধরা পড়ে আর সেটা মিহির বুঝতে পারে, তাহলে কোনোভাবেই সে রিধিকে অন্য কারো হতে দেবে না। এলোমেলো করে দেবে সব। তাই কষ্ট করে হলেও শক্ত হয়ে থাকতে চায় রিধি। রিধি বৃষ্টিতে ভিজে যাচ্ছে বলে মিহির ধাক্কিয়ে গেটের ভেতর ঢুকিয়ে দেয় তাকে। তারপর গম্ভীর মুখে নিজের মতো হেঁটে চলে যেতে থাকে রাস্তার ওপর। রিধি দৌড়ে যায় মিহিরের কাছে। পিছন থেকে হাত টেনে ধরে বলে। কোথায় যাচ্ছেন? বৃষ্টি বেড়ে গেছে তো, ভেতরে চলুন, ঠান্ডা লাগবে ভিজলে। মিহির কঠিন ভাষায় বলে। তাতে তোর কি? হাত ছাড়। ছাড়বো না। কেন করছেন এমন? চলুন না। ওরা কি ভাবছে বলেন তো? যা ইচ্ছে ভাবুক। তোকে কে আসতে বলেছে এখানে? ঢং করে দরদ দেখাতে এসেছিস? চলে যা। রিধি হাত ছেড়ে দেয়। দাঁড়িয়ে থাকে চুপচাপ। বৃষ্টিতে মুখোমুখি দাঁড়িয়ে ভিজতে থাকে দুজনেই। রিধির চোখে মুখে অনবরত বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে পিঠের ওপর। পরনের সাদা সালোয়ার কামিজ লেপ্টে আছে শরীরের সাথে। কাপড় ভেদ করে শরীরের আবেদনময়ী অঙ্গপ্রত্যঙ্গগুলো যেন স্পষ্ট প্রেরণা দিচ্ছে তার শারীরিক গঠনের পূর্ণতাকে। মিহির চোখ ফিরিয়ে নেয় রিধির দিক থেকে। খানিকটা দূরত্ব বাড়িয়ে মুখ ফিরিয়ে বলে। ভেতরে চলে যা রিদি। তোকে দেখে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এভাবে রাত বিরাতে আমার সামনে দাঁড়িয়ে থাকিস না আর। তোর সম্মানহানি হোক এমন কোনো কাজ আমি রাস্তায় দাঁড়িয়ে করতে চাইছি না। রিধি নড়েচড়ে দাঁড়ায় মিহিরের কথা শুনে। ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয় শরীরের সাথে। মিহিরের সাথে আর কথা না বাড়িয়ে আস্তে ধীরে পা চালিয়ে আসতে যায় সেখান থেকে। দুকদম পা বাড়াতেই হ্যাঁচকা টান পড়ে তার হাতে। মিহির হাত ধরে একটানে নিজের বুকের সাথে চেপে ধরে রিধিকে। এক হাত রিধির জবজবে ভেজা চুলের ভাঁজে মুঠো করে, অন্য হাতে শক্ত করে গাল চেপে তার ভেজা অধৈর্যরা নিয়ে নেয় নিজের দখলে। গত দুদিনের রাগ, অভিমান আর সমস্ত জেদ ঝাড়তে তাণ্ডব চালিয়ে দেয় রিধির নরম তুলতুলে উষ্ঠজোড়ায়। রিধি এলোপাথারি হাত চালাতে থাকে মিহিরের শরীরে। মিনিট কয়েক চেষ্টা করেও ছাড়া পায় না দানবীয় শক্তির কবল থেকে। বৃষ্টির বেগ বাড়তে থাকে, সাথে মিহিরের উন্মোদনার গতিও যেন বেড়ে যেতে শুরু করে। গভীর থেকে গভীরে ডুব দিতে ইচ্ছে করে ভীষণভাবে। অবাধ্য শরীর মোম এলোমেলো ভাবনায় হারিয়ে যাওয়ার আগেই ঘোর ভেঙে যায় মিহিরের ফোন বেজে ওঠায়। পরপর কয়েকবার তুখর বেগে ফোনের রিং বেজে ওঠায় হাতের কবল ঢিলে হয় মিহিরের। রিধি সুযোগ বুঝে ছিটকে দূরে সরে যেতে চাইলে এক হাতে খপ করে ধরে নেয় মিহির। অন্য হাতে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বিরক্তিতে ভ্রু কুচকে রিসিভ করে ফোন। চেঁচিয়ে বলে ওঠে। কি হয়েছে? ফোন করার টাইম পেলি না? অপর পাশ থেকে নোলক বলে। কোথায় তোরা? বৃষ্টি হচ্ছে তো, ভেতরে আয়। রিদি কথা শুনতে বিরক্ত লাগে মিহিরের। ঠাস করে কলটা কেটে দিয়ে আবার রেখে দেয় পকেটে। রিধি ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু মিহির এক হাতেই ধরে থাকে শক্ত করে। চোখ পাকিয়ে তাকিয়ে থাকে রিধির দিকে। ইতিমধ্যেই বারবার হাঁচি তুলতে শুরু করে রিধি। তা দেখে মিহিরও হাত ছেড়ে দেয় ফট করে। বাড়ির ভেতরে যেতে বলে রিধিকে। রিধিও আর দেরি না করে দৌড়ে ঢুকে যায় গেটের ভেতর। নিজের ঘরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। শরীর থেকে ভেজা ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলে দিয়ে নিস্তেজ হয়ে বসে পড়ে মেঝেতে। বাঁধ না মানা চোখের জলে একাকার হতে থাকে রিধি। ডুকরে কেঁদে উঠে বিড়বিড়িয়ে বলে। কেন এভাবে শিকলে বেঁধে ফেলেছেন আমার মিহির ভাই? আমি যে ভেঙে পড়ছি আরো। কিভাবে আপনার থেকে দূরে যাব আমি? কিভাবে মেনে নিব সবটা? বুকের সাথে নোটবুক চেপে সিটের সাথে জানালায় হেলান দিয়ে দূরপানে দৃষ্টি রেখে অনমনা হয়ে বসে আছে রিধি। অনেকদিন পর আজ কলেজে এসেছে সে।
এতগুলো দিন কলেজ না আসায় আজ আবারও তাকে নানান রকম কথা শুনতে হয়েছে স্যারের থেকে। বাড়ি থেকে আজও গার্ডিয়ান আনার কথা বলেছিল, কিন্তু পুরো ক্লাস রিধি দাঁড়িয়ে থেকেছে, তবু আজ মিহিরকে কল করে কলেজে আনেনি। বাকি ক্লাসগুলো রিধি মন দিয়ে করছে না। রিধির বান্ধবীরা সবাই মিলে ঘিরে ধরেছিল রিধি আসার পর। এতদিন সে না আসায় তারাও যেন হাঁসফাঁস করছিল। আজ একসাথে সবাই মিলে কত আনন্দ মজা করবে ভেবে রেখেছিল, কিন্তু রিধি মোটেও নড়ছে চড়ছে না। সেই যে আসার পর থেকেই মন মরা হয়ে পড়ে আছে সিটের ওপর। মিলি কাঁধে হাত রাখে রিধির। রিধি ঘুরে তাকায়। কি রে রিধু, আসার পর থেকে এমন করে আছিস? চল না বাইরে যাই, এখন তো কোনো ক্লাসও নেই। রিধি নোটবুক আলগোছে ব্যাগে ঢুকিয়ে ধীরে ধীরে বলে। যাব না রে, ভালো লাগছে না কিছুই। তোর কি হয়েছে বলতো? মিহির ভাইয়ের সাথে কিছু হয়েছে কি? শেয়ার কর। কিছুই তো বলছিস না। আঙ্কেল তো এখন হসপিটাল থেকে রিলিজ পেয়েছে, তাহলে আর কি টেনশন করছিস? রিধি কিছু বলে না, চুপচাপ সিটের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। মিলি কাঁধ ঝাঁকিয়ে আবারও জিজ্ঞেস করে। এই রিধু, কি রে, কিছু তো বল। রিধির কোনো কথা বলতে ইচ্ছে করে না। মিলি শশী সহ বাকি বান্ধবীদের ডেকে এনে বলে রিধিকে টেনে বাইরে নিয়ে যেতে। রিধির মন খারাপ ভালো করতে উঠে পড়ে লাগে সবাই। সবাই মিলে রিধিকে টানাটানি শুরু করে বাইরে যাওয়ার জন্য। রিধি যাবে না করেও বাধ্য হয়ে চলে যায় সবার সাথে। বারান্দা পেরিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে পা রাখতেই গেটের বাইরে গ্রিলের অপর পাশে বাইক নিয়ে মিহিরকে দেখা যায়। রিধির চোখ পড়ে সেদিকে। মিহির দূর থেকে দৃষ্টি মেলে রেখেছে কলেজের মাঠে। রিধির দিকে চোখ পড়ে। মিহিরের দিকে তাকিয়েই রিধি আস্তে আস্তে হেঁটে চলে যায় ক্যান্টিনের ভেতর। সবার মাঝখান থেকে হঠাৎ দৌড়ে এগিয়ে আসে মিলি। মিহিরকে লোহার গেটের ভেতর দিয়ে ইশারায় ডাকে। মিহির ভ্রু কুচকে তাকিয়ে আবার অন্যদিকে দৃষ্টি রাখে। মিলি জোরে একটা ডাক দিয়ে বলে, মিহির ভাইয়া, এদিকে আসুন। মিহির খানিকক্ষণ চুপচাপ বসে থাকে বাইকের ওপর। মিলির এমন ডাকাডাকিতে না চাইতেও সামান্য এগিয়ে গিয়ে অন্যদিকে দৃষ্টি রেখে বলে, কি হয়েছে, রিধির কোনো বিষয় কি? মিলি মিষ্টি হেসে বলে, হ্যাঁ, ওকে তো আজ স্যার পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছিল। এতদিন ক্লাস মিস করেছে তাই। বেচারি এমনিতেই আজ না খেয়ে এসেছে কলেজে, তার উপর স্যার টানা 40 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। ভাবছেন ওর অবস্থা? মিহিরের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে মাথা টনটন করে ওঠে। ফ্যামিলি প্রবলেমের কারণে আসতে পারেনি একদিন, এটার জন্য শাস্তে কেন তাও? রিধিও বা কেমন, একবার কি মিহিরকে কলটাও করতে পারত না? মিহির চলে যায় মিলির সামনে থেকে। পকেট থেকে ফোন বের করে রিধিকে কল করে। রিধি কর ধরছে না। কয়েকবার কল করেও রেসপন্স মেলে না তার। মিহির এগিয়ে আসে মিলির দিকে। মিলি ততক্ষণে খানিকটা দূরে চলে গেছে। এই যে হ্যালো, শুনুন। মিলি ঘুরে আবারও আসে মিহিরের সামনে। জি বলুন, কিছু বলবেন? রিদিকে পাঠিয়ে দিবেন। কথাটা বলেই মিহির আবারও ফিরে এসে কল করতে থাকে রিধিকে। মিনিট কয়েক পর গেটের সামনে এসে দাঁড়ায় রিধি। মিহির দূর থেকে ইশারায় বেরোতে বলে। মাথা দিয়ে ইশারায় না বলে রিধি মিহির চোখ রাঙায়। এগিয়ে গিয়ে ধমকের সুরে বলে, বের হতে বলেছি, বের হ। নাকি আমাকে ভেতরে আসতে বলছিস? আপনি চলে যান মিহির ভাই, আমি বাইরে যেতে পারবো না, ক্লাস আছে আমার। কিসের ক্লাস এখন তোর? এখন তো লাঞ্চ টাইম চলছে, বিরতি। মিথ্যে বলিস? ভদ্রভাবে বলেছি, বেরিয়ে আয়। বলছি তো যাব না, চলে যান আপনি। নিজের অফিস বাদ দিয়ে আসতে হবে কেন এখানে? আর আসবেন না। বলেই দৌড়ে ক্লাসে চলে যায় রিধি। মিহির চটে যায়। ভেতরে উকি দিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে গেটের দারোয়ানকে। গেট বন্ধ থাকায় ভেতর ঢুকতে পারছে না সে। দারোয়ান নেই। মিহির উপায় না পেয়ে নিজের বাইকটা গেটের কাছে টেনে এনে তার ওপর উঠে উঁচু দেওয়ালে এক পা আর লোহার গেটে আরেক পা রেখে বাঁধিয়ে চট করে উঠে পড়ে তার ওপর। গেট টপকিয়ে লাফ দিয়ে নেমে পড়ে কলেজের ভেতরে। প্রচণ্ড রাগ নিয়ে হনহন করে পা ফেলে যেতে থাকে রিধির ক্লাসের দিকে। সিটের ওপর মাথা রেখে শুয়েছিল রিধি। মিহির ফট করে ক্লাসে ঢুকে রিধির হাত ধরে টেনে তোলে। চমকে ওঠে রিধি। আপনি ভেতরে ঢুকলেন কি করে? হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছে মিহির ভাই, হাতটা ছেড়ে দিন। সকালে খেয়ে আসিসনি কেন? এখন খাবি, চল। খিদে নেই আমার, ছেড়ে দিন তো। ছাড়ব না, আগে চল। টানতে টানতে মিহির গেটের সামনে এনে ছেড়ে দেয় রিধিকে। এদিক সেদিক আবারও দারোয়ানকে খুঁজতে থাকে। কোথাও দেখা যায় না তাকে। মিহির বিরক্ত হয়ে গালি দেয়। ব্রাস্টার! রিধি বলে, আমি ক্যান্টিনে খেয়ে নিব মিহির ভাই, আপনি চলে যান। তোকে নিয়ে যাব। ক্যান্টিনে বসে তোর সাথে সবার মাঝে কথা বললে তোর আনইজি লাগবে, তাই বাইরে খেতে যাব। আমি যাব না, বের হব কি করে?
দেখতেই তো পাচ্ছেন গেট বন্ধ। এত কথা বলিস না তো, গেট টপকে বের হবি। চল আয়। বিশাল লম্বা চওড়া মিহির চট করে রিধির কোমর ধরে অনেকখানি উঁচুতে তোলে। রিধিকে বলে এক পা গেটের সাথে রাখতে, অন্য পা দেওয়ালে বাঁধিয়ে দিতে। রিধি ভয় পেয়ে যায়, হাত কাঁপে সমানে। ভয় মিশ্রিত কণ্ঠে মৃদু কাঁদুনে সুরে বলে, যেতে পারবো না, পড়ে যাব। নামিয়ে দিন মিহির ভাই, পারবো না আমি। মিহির জোরে একটা ধমক দিয়ে বলে। পারবি, তাড়াতাড়ি কর, হাত লেগে যাচ্ছে আমার। রিধি শক্তি খাটিয়ে জোরসে উঠে পড়ে দেওয়ালের ওপর, পা বাঁধিয়ে বসে থাকে, নামার সাহস করে না। মিহির এপাশ থেকে খুব সহজেই লাফ দিয়ে উঠে টপকে পার হয়ে যায় গেট। তারপর বসে থাকে, রিধির দিকে দুহাত বাড়িয়ে দেয় নিচে থেকে। রিধিকে জাম্প করতে বলে দুহাতের কবলে। রিধি আস্তে ধীরে খানিকটা হেলে আসে মিহিরের দিকে। মিহির শক্ত দুহাতে রিধির লগল চেপে নামিয়ে আনে দেওয়াল থেকে। ভয়ে থুতু ছিটিয়ে দেয় বুকে। গেটের ভেতর দিয়ে উকি দিয়ে দেখে কেউ দেখল কি না। মিহির বাইকে উঠিয়ে দিয়ে রিধিকে শক্ত করে ধরতে বলে তাকে। বাইক ছাড়তে ছাড়তে মিহির বলে, তোর স্যারের গাড়ির চাকা সব পাংচার, সাথে জানালার কাজ গুঁড়ো গুঁড়ো, হেডলাইট দুটো গায়েব, পুরো বাড়িতে এলোমেলো স্ক্যাচ। আহা, দেখতে পুরোই ভাঙ্গারি। তোর স্যারকে বলিস গাড়িটা এখন কেজি দরে বিক্রি করে আরেকটা নিউ কিনতে। টাকা আছে তো, নাকি আমি কিছু দান করব? রিধি বলে, কোন স্যার? কি হয়েছে স্যার? গাড়ি এমন কেন? তোকে যে স্যার দাঁড় করিয়ে রেখেছিল পুরো ক্লাস, তার। রিধির বুঝতে বাকি নেই এসব মিহিরেরই কাজ, আর কেন করেছে তাও বুঝতে পারছে। শহরের বড় একটা রেস্টুরেন্টে রিধিকে নিয়ে বসেছে মিহির। তাদের বসা টেবিলটাতে কয়েক রকম আইটেম সাজানো, সাথে বিভিন্ন রকম আইসক্রিম আর চকোলেটও, সবগুলো রিধির পছন্দের। রিধি খাচ্ছে না কিছুই, চুপচাপ খাবারের দিকে তাকিয়ে আছে। খিদে বেড়ে যাচ্ছে এত এত দামি সব খাবার দেখে। লোভ হচ্ছে খাওয়ার, কিন্তু কোনোভাবেই মিহিরের সাথে খেতে চাইছে না রিধি। মিহির খানিকক্ষণ রিধির এমন হাবভাব দেখে নিজেই একটা চামচ তুলে খাবার নিয়ে নিজেই রিধির মুখের সামনে ধরে। হা কর, কি হলো? খেতে বলেছি দিদি, খাবি নাকি মেরে মেরে খাওয়াতে হবে? খেতে ইচ্ছে করছে না মিহির ভাই। মিহির ভ্রু কুচকে তাকিয়ে রাগ মিশ্রিত স্বরে বলে, সবার মাঝে গায়ে হাত তুলতে বাধ্য করিস না। খেতে বলেছি চুপচাপ খেয়ে নে, নয়তো টেবিল সহ সব খাবার ছুঁড়ে ফেলে দেব। রিধি ভয়ে মুখটা এগিয়ে এনে হাঁ করে মিহিরের তুলে ধরে রাখা খাবারটা খেয়ে নেয় ফট করে। মিহির চামচটা রেখে আবার হাত দিয়ে খাইয়ে দিতে শুরু করে। চামচে রিধির অসুবিধে হচ্ছে, তাই হাত দিয়ে বড় বড় করে খাবার তুলে ধীরে সুস্থে পেট ভরে খাইয়ে দিয়ে বিল পরিশোধ করে রিধিকে নিয়ে ফাঁকা একটা জায়গায় বসে পড়ে। রিধির হাত দুটো মুঠো করে ধরে মিহির বলে, চল হারিয়ে যাই দিদি, দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে তোকে নিয়ে। যাবি আমার সাথে? রিধি মনে মনে বলে, যাবো মিহির ভাই, নিয়ে চলুন। অনেক দূরে, দূর থেকে বহু দূরে। আমি যে আপনার সাথেই থাকতে চাই। আপনাকে ছাড়া বাঁচতে পারছি না। আমি মরে 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 বেঁচে থাকার মতো বেঁচে আছি আমি দিন দিন। মিহির কাঁধ ঝাঁকিয়ে আবারও বলে, রেদে, চল না আমরা চলে যাই অন্য কোথাও, নিজেদের মতো আলাদা থাকবো সেখানে। পালাতে চাইছেন মিহির ভাই? পালানোর বিষয়টা আপনার সাথে যাচ্ছে না ঠিক। কেমন পরাজিত পরাজিত মনে হয়। আপনি তো কখনো হারতে শেখেননি তাহলে? মিহির ক্রূর হাসে, আক্ষেপে সুরে বলে, তোকে হারালেও যে পরাজিত হয়ে যাব তখন। এই পরাজয়ের কাছে বাকি সব পরাজয় অতি ক্ষুদ্র, তুচ্ছ। তোকে হারালে মরে যাব আমি দিদি। অনেক তো চেষ্টা করেছি সব স্বাভাবিক রেখে তোকে নিজের করে পাওয়ার, কিন্তু কপালটা দেখ, প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে নিজের বাপের সাথেই। ওদিকে শালা তোর বাপটাও জেদ ধরে বেঁকে আছে, কোনোভাবে সোজা হচ্ছে না। বিয়ে ঠিক করে ফেলেছে তোর। ভেবেছিলাম রিক্ত ভাইকে বোঝালে কাজ হবে, সেও মুখ ফিরিয়ে নিল। তুইও তাদের তালে তাল মেলাচ্ছিস। কি করব আমি বলতো? রিধি বরাবরের মতোই এবারও চুপচাপ, কথা নেই তার মুখে, মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে এক ধ্যানে। মিহির বিরক্ত হয়, হালকা ধাক্কা দেয় রিধিকে। কথা বলছিস না যে? বারবার জিজ্ঞেস করার পরেও সেদিন বলেছিস ভালোবাসিস না, তাহলে দিনরাত না খেয়ে খেয়ে এমন কাহিল হচ্ছিস কোন দুঃখে? তোকে তখন গেট থেকে নামাতে গিয়ে খেয়াল করেছি, অনেক শুকিয়ে গিয়েছিস। জামা ঢিলে হয়ে খুলে বেরিয়ে আসছিল, গলার নিচের হাড় বের হয়ে এসেছে। কেন? প্রতি মুহূর্তে মুহূর্তে আমি সব খোঁজখবর রাখছি তোর। রাতে ঘুমোস না, না খেয়ে থাকিস, কারোর সাথে কথা বলিস না, ছাদে গিয়ে কান্নাকাটি করিস। কেন? কার জন্য? নিয়নের জন্য? ওর সাথেই তো তোর বিয়ে হচ্ছে। তো তাহলে আর কে আছে? ও পাশের বাড়ির শিহাব?
নাকি কলেজের আবির? দাঁড়া, আবিরকে একটা কল করি, তোর দুঃখের কথা জানাই ওকে। পকেট থেকে ফোন বের করে কল করে আবিরের নম্বরে। সেভ করাই ছিল মিহিরের ফোনে। কল ধরে আবির। বিনয়ের সাথে সালাম জানিয়ে বলে, কেমন আছেন মিহির ভাই? সেদিনের পর থেকে আমি তো আর রিধিকে বিরক্ত করিনি। কল লাউডে ছিল। রিধি শুনতে পায় আবিরের কথা। মিহির বলে, শোনো আবির ব্রো, আমার বাচ্চা বউটার মনে না অনেক দুঃখ, বুঝেছ? দুঃখের চোটে বেচারি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। এমন হাড্ডি বউকে আদর করে মজা আছে বলো তো? তুমি একটু দেখো তো ওর মনটা আসলে খারাপ কেন? রিধি চট করে ফোন কেড়ে নেয় মিহিরের হাত থেকে। রাগ দেখিয়ে বলে, ছি, এসব কথা আপনি ওকে বলছেন? আপনি আসলেই খুবই খারাপ। মিহির চোয়াল চেপে ধরে রিধির। চোখ রাঙিয়ে গম্ভীর মুখে বলে, কি সমস্যা তাহলে তোর বল? দিন দিন তোর এমন হাল হচ্ছে কেন? হ্যাঁ, কার জন্য? আমার জন্য? স্বীকার করিস না কেন তাহলে? তোকে বলেছিলাম না, জীবনে যত যাই হয়ে যাক কখনো নাওয়া খাওয়া ছাড়বি না। এমন কঙ্কাল হলে তোকে আদর করতে কষ্ট হবে আমার। শুনিস না কেন কথা? খেয়ে দিয়ে তাড়াতাড়ি বড় হ। বিয়ে করতে হবে তো আমাকে। আমার ভর তুই নিতে পারবি? রিধি মিহিরের পাশ থেকে সরে আসতে আসতে হাত ঘুরিতে চোখ রেখে বলে, টাইম শেষ মিহির ভাই, তাড়াতাড়ি আমায় নিয়ে চলুন। মিহির হাত ধরে রিধিকে জিজ্ঞেস করে, তুই আসলে কি চাস রিদি, বল তো? আমাকে চাস না তুই? বল। রিধি এবারও কথা বলে না। চুপচাপ দাঁড়িয়ে থাকা দেখে মিহির বিরক্ত হয়ে চোয়াল চেপে ধরে রিধির। কথা বল রিদি, রাগ হচ্ছে খুব। সবসময় এসব মুখ বুজে রাখার ঢং দেখতে আর ভালো লাগে না। উত্তর দে আমার কথার, বল। রিধি ফট করে জড়িয়ে ধরে মিহিরকে। হু হু করে কেঁদে ওঠে। মিহির নিজেও শক্ত করে চেপে রাখে তার বুকের মাঝে। মুখে তৃপ্তির হাসির রেখা খেলে যায়। রিধির মাথায় হাত বুলিয়ে বলে, বুঝতে পেরেছি আমি, আর কিছু বলতে হবে না। রিধি কাঁদতে কাঁদতে বলে, কি করবো আমি মিহির ভাই? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। গুমড়ে মরছি আমি নিজে নিজে। ওইদিকে আপনার বাবা, এদিকে আমার বাবা রিক্ত ভাইয়া। বাবা ভীষণ অসুস্থ, তাকে আমি কথা দিয়ে ফেলেছি যে। তাছাড়া আপনার সাথে মেলিসা আপুর কাল আমার এঙ্গেজমেন্ট মিহির ভাই। মিহির রিধিকে শান্ত করে বলে, তুই শুধু আঙ্কেলকে বোঝা, বাকি সব আমি সামলে নেব। উনি অসুস্থ মানুষ। 19-20 হয়ে যাক এমন কিছু আমি চাইনি বলেই এত সময় নিয়েছি। না হলে কবেই তোকে আমার করে নিতাম। তোকে আঙ্কেল সব থেকে বেশি আদর করে, ভালোবাসে। তুই কিছু বললে সে না করতে পারবে না। পারবি না তাকে বোঝাতে? রিধি মাথা নাড়িয়ে না বলে। পারবো না আমি মিহির ভাই। বাবাকে ভাবিপো বলেছিল অনেক, আমিও ছিলাম পাশে, কিন্তু বাবা সোজা না করে দিয়েছেন। আপনাদের পরিবারে কারো কথাই আর শুনতে চান না, এমনকি মা ভাইয়া তারাও না। তাছাড়া আমাদের বিয়ের কথাবার্তা ইতিমধ্যে পুরো এলাকায় ছড়িয়ে গেছে। নিয়ন ভাইদের আত্মীয় স্বজনদের ইনভাইট করাও হয়ে গেছে। এখন কিছু করলে বাবার বাঁচবে না। তাহলে কিছু করার নেই মিহির ভাই, আপনি আমায় ভুলে যান। মেলিসা আপুকে বিয়ে করে সুখে থাকুন। এর বাইরে আর কিছুই বলবেন না প্লিজ। আমাকে এখন নিয়ে চলুন। মিহির আর কিছু বলে না। আলগোছে বাইকে উঠে বসে পড়ে। সাথে সাথে রিধিও উঠে কাঁধে হাত রাখে মিহিরের। চোখে মুখে রাগ আর ছলছল নয়নজোড়া নিয়ে মিহির বাইক ছেড়ে দেয়। মেলিসা আর মিহিরকে নিয়ে বিয়ের আলাপ আলোচনায় বসেছে মিহিরের বাবা, চাচা সহ অন্যান্য আত্মীয় স্বজন সকলেই। মিহিরের সাথে মেলিসার এঙ্গেজমেন্ট নিয়ে কথাবার্তা চলছে। মিহির আলোচনার মধ্যে ফট করে ঢুকে বসে পড়ে সবার সামনে। পায়ে পা তুলে বসে ভাব নিয়ে ডিভানে কনুই ঠেকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে সকলের মুখের দিকে। মিহিরের এমন অঙ্গভঙ্গি দেখে ভড়কে যায় সাদিকুর। মিহিরের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, কিছু বলতে চাইছো মনে হয়। মিহির ক্রূর হেসে বলে, অবশ্যই। এটা কেমন কথা বললে বাবা? আমার বিয়ের কথা চলছে আর আমি এতে নেই। তা বিয়ের দিন তারিখ কি পড়েছে? কবে বিয়ে? মিহিরের চাচা সাবিক হালকা কেশে বলেন, সামনের মাসের 1 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড করতে চাইছি। অনেক আত্মীয় স্বজন আছেন, এত বড় একটা আয়োজন করতে টাইম লাগবে, তাই এই মাসটা এসব গোছগাছ নিয়ে ভাবছি। আর সামনের মিহির ঝটপট করে বলে ফেলে, আমি বিয়ে করব না। এটা কি তোমরা জানো না? কি হলো, জানো না? এর আগে কয়েকবার বলা হয়ে গেছে। তাও এত মাতামাতি কিসের আমাকে জোর করে বিয়েতে বসানোর? সাবিক খানিকটা লজ্জিত বোধ করেন।
সাদিকুর চেঁচিয়ে উঠে বলেন, এসব কেমন ধরনের সভ্যতা মিহির? বাপ চাচাদের মুখের উপরে কথা বলো এইভাবে? সারা জীবন নিজের ইচ্ছা মতো চলে এসেছো, আমাদের ইচ্ছার কোনো মূল্য দাওনি কখনো। শেষ কথাটাও কি তুমি রাখবে না আমাদের? মিহির পাল্টা রাগ দেখিয়ে বলে, বিয়ে কোনো ছেলে খেলা না বাবা, যে যাকে তাকে চাপিয়ে দেবে ঘাড়ের উপর। যার সাথে সারা জীবন হ্যাপি থাকতে পারবো তাকেই বিয়ে করা উচিত। বর্তমান যুগে এসেও এই কথাটা কেন তোমরা ভুলে গেলে? শোনো, আমি আবারও শেষ কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করব না মেলিসাকে। মিহির সাবিক আর তার স্ত্রীর সামনে গিয়ে বলে, শোনো চাচ্ছ, বাবার কথা মতো যে আশা নিয়ে তোমরা বসে আছো তা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। শুধু শুধু মিথ্যের স্বপ্ন দেখতে মেলিসাকে বারণ করো, আর বিয়ে নিয়ে বাড়াবাড়িটাও বন্ধ করো। নয়তো তুমি সৎ চাচা হয়েও এতদিন যে অধিকার আর সম্মান পেয়ে এসেছ সেটা থেকেও বঞ্চিত হবে। রাগে গজগজ করতে থাকে মেলিসার মা আর বাবা, সাথে মিহিরের বাবা সাদিকুরও। মিহির চলে যেতে পা বাড়াতেই সাদিকুর গর্জে উঠে বলে, আমার কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে মিহির। আমি বলেছি যখন এই বিয়ে তোমাকে করতে হবে, নয়তো যেখানে খুশি চলে যাবে তোমার মাকে সাথে নিয়ে। তারও কোনো অধিকার নেই এই বাড়িতে। যদি নিজের মায়ের কথা ভাবো তো আমার কথা মেনে নিবে, এর বেশি কিছু বলবো না। মিহিরের পা থেমে যায়। কি এক শর্ত দিয়ে বসেছে সাদিকুর! কি করবে এখন মিহির? মায়ের দিকে এগিয়ে দু হাতে গাল ছুঁয়ে দেয় পরম যত্নে। মিহিরের মা সালমা মুখে আঁচল চেপে কান্না আটকায়। চাপা গলায় আস্তে আস্তে বলে, শেষ বয়সে এসে কি তোর বাবার থেকে এসব শুনতে হচ্ছে? কি কপাল আমার! মিহির কিছু বলে না, বিরক্ত আর দুশ্চিন্তায় বেরিয়ে আসে হনহন করে। আজ সকাল থেকেই রিধিদের বাড়িতে রান্নাবান্নার ধুম চলছে। একা হাতে সামলাতে পারছেন না রাবেয়া বেগম। হাতে হাতে নোলক করছে টুকটাক, তবে সম্পূর্ণ মনের বিরুদ্ধে। প্রতিদিন নিজের হাতেই সব করে, কিন্তু আজ বিন্দু পরিমাণ ইচ্ছে নেই এসব কাজে হাত লাগানোর। অনিচ্ছা সত্ত্বেও মুখ ভার করে কাজে হাত লাগাতে হচ্ছে। রিক্ত নিজের সাধ্যমতো আজ ইচ্ছে অনুযায়ী এত এত বাজার সদাই করে এনেছে। নিয়নদের বাড়ি থেকে আজ ৭-৮ জন লোক আসবে রিধিকে রিং পরাতে। সাখাবাত সুস্থ হননি তেমন, তবে আগের থেকে সামান্য ভালো আছেন। বাড়িতে আনা হয়েছে তাকে। এঙ্গেজমেন্টের তারিখ অনুযায়ী আজকেই রিধিদের বাড়িতে আসার কথা নিয়নদের। এদিকে রিধি আজ সময়ের আগেই তৈরি হয়ে কলেজ চলে গেছে। রাবেয়া বেগম বারণ করেছিল বারবার, আজ বাড়ি থেকে বেরুতে নিষেধ ছিল রিধির, কিন্তু সে শোনেনি কারো কথা। বলেছে দুপুরের মধ্যে চলে আসবে, আর এঙ্গেজমেন্ট তো হবে বিকেলে। ওদিকে মিহিরের মাথা নষ্ট হয়ে আছে। তার উপর বারবার রিধিকে কল করেও পাওয়া যাচ্ছে না, আর না টেক্সট করে কোনো রিপ্লাই পাচ্ছে। নোলকের ফোনে কল করে মিহির। নোলক কাজে ব্যস্ত, তাই নিজেও তুলতে পারছে না ফোন। কয়েকবার কল করার পর নোলক ঘরে গিয়ে ফোনটা তুলতেই মিহির বলে, রিদি কই আপে? ওকে ফোনটা দে তো ফার্স্ট। নোলক বলে, ও কলেজে, তাছাড়া ওর সাথে কি আর কথা বলবি? জানিস তো ওর আজ এঙ্গেজমেন্ট। বিকেলে লোকজন এসে রিং পরিয়ে যাবে। অনেক তো চেষ্টা করলাম দুই ভাই বোন মিলে। বাদ দে এখন মিহির, যা হবে মেনে নে। মিহির চেঁচিয়ে উঠে ফোনের ভেতর থেকেই চিল্লাতে শুরু করে নোলকের সাথে। নোলক বলে, আমি আর কি করব? রিধি যেখানে নিজেই কিছু বলছে না, সেখানে অন্যদের হাজার মাথা ঘামিয়েও কাজ হবে না। তাছাড়া রিধিও বলেছিল বিয়ে করবে না, শোনা হয়নি তার কথা। আর কি করার আছে? মিহির ফোন রেখে দেয়। রিধিকে কল করতে থাকে আবারও। রিধি এবারও কল ধরে না। মিহির রাগে চিৎকার দিয়ে উঠে, রিধির বাচ্চা! ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। মিহির ঘর থেকে বের হতে গেলে মেলিসা এসে পথ আগলে দাঁড়ায়। মিষ্টি হাসে মিহিরের দিকে। মিহিরের গা জ্বলে যায়। মেলিসার পরনের শাড়ি, তবে সঠিকভাবে তা পরতে না পারায় এলোমেলো প্যাঁচানো আর অগোছালো হয়ে আছে শরীরের সাথে। মুখে বাঙালিদের মতো সাজগোজ করতে গিয়ে হয়তো হয়ে ওঠেনি, তাই সুন্দর দেখতে যাওয়ার চেয়ে অদ্ভুতটাই বেশি লাগছে। কোথায় যাচ্ছ? মিহির ভ্রু কুচকে বিরক্ত স্বরে বলে, জাহান নামে যাবি? না যেতে চাইলে সর সামনে থেকে। মেলিসা ফিক করে হাসতে থাকে। এসব আবার কেমন কথা? রেগে আছো কেন? বলো না কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাবে সাথে? জাহান নামে গিয়ে তুই কি করবি? পাপির দলের সাথে মোলাকাত করবি? তোকে দেখে ওরা ভয়ে আগুনে ঝাঁপ দেবে। আমার নিজেরই তো ভয় লাগছে তোকে দেখে। এসব জঘন্য সাজ দিয়ে আসবি না তো সামনে, ভয় লাগে আমার। মেলিসা মুখ ভার করে ফেলে। কষ্ট পায় মিহিরের কথায়।
মুখের হাসি মিলিয়ে গিয়ে থমথমে মুখ করে বলে, ঠিক আছে, এমন সাজবো না আর। রিধিকে তোমার ফোনের গ্যালারিতে দেখেছিলাম এমন সাজে, ওকে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই আমিও চেষ্টা করেছিলাম। হয়তো আমারটা হয়নি, একদিন রিধির কাছে গিয়ে সেজে আসবো ঠিক করে। আর আজ বিকেলে ওদের বাসায় দাওয়াত আছে আমাদের সবার, তুমি কিন্তু যাবে আমার সাথে। মিহির কিছু বলে না, পাত্তা দেয় না মেলিসার কথায়। ফোনটা হাতে নিয়ে গটগট করে বের হয়ে যায় ঘর থেকে। নিচে নামতেই দেখে তার মা সালমা বেগম দাঁড়িয়ে আছেন সিঁড়ি ধরে, অপেক্ষা করছিলেন মিহিরের জন্য। মিহির নিচে নেমে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে? সালমা বেগম মুখ ভার করে বলেন, আজ রিধির এঙ্গেজমেন্ট মিহির, তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তোমার বাবার মানহানি হয় এমন কিছু আর করবে না তুমি। অনেক তো বাপের সাথে দু ভাই বোন মন কষাকষি করে এসেছ, আর এমন করো না বাবা। উনি কেমন মানুষ তা তো তোমরা জানোই। তাছাড়া জোড়াজুড়ি করে আর কি করতে পারবে? মেনে নাও সব, একবার আমার কথাটাও ভেবো। চলে যান সালমা বেগম। মিহির খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সিঁড়ি ধরে, উপরে তাকিয়ে চোখ বুজে মাথার চুল খামচে ধরে। তারপর পকেট থেকে ফোনটা বের করে কল করে কাউকে। পরপর কয়েকবার কল করার পর অপাশ থেকে কল রিসিভ হয়। মিহির রাগে গালি দিয়ে বলে, ফোন রেখে কই গেছ? সাউয়া মারা দিতে গেছ মাদারবোট একটা? সামনে খালি পাইতরে কেটে একেবারে হাতে ধরিয়ে দেব। ধমকে উঠে আবার বলে, কি বলা ছিল সব মনে আছে? আমি আসছি একটু পরেই। আর ফোন কাছে রাখবি বলে দিলাম, একবারের বেশি যেন ফোন দিতে না হয়। রিধি আজ সবগুলো ক্লাস ঝিম মেরে বসেছিল। কোনো রকম টু শব্দটিও বের হয়নি তার মুখ থেকে, শুধু ব্যাগের ভেতর মুখ ঢুকিয়ে কেঁদেছে চুপি চুপি। মিলি, শশী সহ সব বান্ধবীরা বুঝিয়েও কুল পাচ্ছে না। যতক্ষণ ক্লাস চলে ততক্ষণ ব্যাগের ভেতর মুখ ঢুকিয়ে কাঁদে। আসার পর থেকে কেঁদেই যাচ্ছে এভাবে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বাড়ি থেকে বের হয়ে ভেবেছিল কোনো একদিক চলে যাবে রাগ করে। মূলত আজ তার কলেজে আসার উদ্দেশ্যটাই এমন ছিল, কিন্তু পথে কলেজের স্যারের সাথে দেখা হয়ে যাওয়ায় সে নিজের গাড়িতে করে এনে পৌঁছে দিয়েছে রিধিকে। তাই রিধির কপাল আজ খারাপ বললেই চলে। আসার পরও ভেবেছিল রাগ করে মিলি বা শশীদের কারো বাসায় লুকিয়ে থাকবে কদিন, কিন্তু তাতে যদি উল্টো খারাপ কোনো বদনাম রটে যায় তাহলে হিতে বিপরীত হবে। পরিবারের সব মান সম্মান ডুবে যাবে আরও। সুইসাইড করার কথা খুব একটা মাথায় না আসলেও দু একবার ভেবেছিল, কিন্তু এমন কিছু করলে যদি অসুস্থ বাবার কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে? এদিকে মিহিরের সাথেও পালাতে পারবে না সে। সব দিকেই কোনো না কোনো বাধায় বন্দী হয়ে আছে রিধি। নানা রকম চিন্তাভাবনা করে কোনোটাই করা হচ্ছে না আর, উপায় পাচ্ছে না রিধি। তাই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে তার, কষ্টে বুক ফেটে যাচ্ছে। কি করবে এখন? ঘণ্টাখানেক পর মিহির আবারও কর করে রিধিকে। এবারও কল ধরে না রিধি। মেসেজ আসে ফোনে। রিধি মেসেজ ওপেন করতেই দেখে মিহির পাঠিয়েছে, বাইরে বের হ, আমি তোর কলেজের সামনে দাঁড়িয়ে। রিধির আত্মা কেঁপে ওঠে। এখন আবার মিহির কেন আসলো? কোনো ভুলভাল কিছু করবে কিনা ভাবতেই ভয়ে হাত পা কাঁপতে থাকে তার। রিধি বাইরে বের হয় না, খুঁটি ধরে বসে থাকে নিজের বেঞ্চে। মিনিট পাঁচেক পর হঠাৎ হনহন করে মিহিরের আগমন ঘটে ক্লাসে। ক্লাস চলছিল তখন। ক্লাস ভর্তি স্টুডেন্ট আর স্যার থাকা সত্ত্বেও মিহির গটাগট ক্লাসে ঢুকে রিধির বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ায় মিহির। রিধির ব্যাগটা ছো মেরে তুলে নিয়ে হাত ধরে টানতে টানতে বের করে রিধিকে। পুরো ক্লাস নিস্তব্ধ। ক্লাসের সবাই হাঁ হয়ে যায় এমন কাণ্ড দেখে। ক্লাসের স্যার বিচলিত হয়ে এগিয়ে এসে কিছু বলার আগেই মিহির বলে, আমার বউ সে। টানতে টানতে রিধিকে বারান্দায় বের করে মিহির। রিধি চিল্লাতে চিল্লাতে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন মিহির ভাই? ছাড়ুন আমায়, যাবো না আমি। আজকে আমার এঙ্গেজমেন্ট, প্লিজ ছাড়ুন। মিহির ফট করে কাঁধের ওপর তুলে নেয় রিধিকে। প্রচণ্ড রাগ নিয়ে বলতে থাকে, বের করছি এঙ্গেজমেন্ট। ঢ্যাং ঢ্যাং করে অন্য কাউকে বিয়ে করা, হ্যাঁ? তারপরও সকাল থেকে ফোন ধরিসনি আমার। সব শাস্তি আজ এক্কেবারে দেব। চল আজকে। মিহিরকে এভাবে আসতে দেখে গেটের সামনে থাকা দারোয়ান ভয় পেয়ে যায়। গেট বন্ধ করে দ্রুত চলে যেতেই মিহির কড়া গলায় বলে, গেট খুলে দিতে। দারোয়ান ভয়ে নড়াচড়া ভুলে যায়। মিহির এক হাতে দারোয়ানের পকেট থেকে চাবিটা কেড়ে নিয়ে গেট খুলে চাবিটা ছুঁড়ে মেরে বের হয়ে যায় সেখান থেকে। রিধিকে নিয়ে কোলে থেকে সোজা গাড়ির ভেতর নামিয়ে দেয় মিহির। সিট বেল্ট বেঁধে দিয়ে কষে টান মারে গাড়ি। উল্টোপাল্টা হাত পা ছুটতে থাকে রিধি। নামিয়ে দিন মিহির ভাই, এমন করবেন না, বাবা জানলে মরে যাবে। কোথাও নিয়ে যাচ্ছেন আমাকে? স্বর্গে নিয়ে যাচ্ছি তোকে, চুপচাপ বসে থাক, নয়তো চলন্ত গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। ফেলে দিন, মরে যাই তবুও ভালো, কিন্তু আমি যাব না কোথাও। মিহির জোরে একটা ধমক দিয়ে বসে। চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে সেকেন্ড কয়েক। চুপসে যায় রিধি। মিহির যে আজ একটু বেশিই রেগে আছে বুঝতে পারছে সে। ভয়ে আর কথা বের হয় না রিধির। শুধু দুশ্চিন্তা হতে থাকে কি হতে যাচ্ছে তার সাথে। মিহির ফোন করে শুভকে, বলে দেয় সব ঠিকঠাক আছে কিনা, রুম গোছানো হয়েছে কিনা ঠিকঠাক মতো। শুনে রিধির গলা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আবার, কিসের রুম? কোথায় যাচ্ছেন আমায় নিয়ে? মিহির কোনো কথা বলে না,
চুপচাপ ড্রাইভ করতে থাকে। একটু পর বড় একটা শপিং মলের সামনে গাড়ি থামিয়ে কাউকে ফোন করতেই সাথে সাথে একজন কিছু প্যাকেট হাতে মলের ভিতর থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দিয়ে যায় সেগুলো। মিহির প্যাকেটগুলো রিধির দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলোতে কিছু জামাকাপড় আছে, তার থেকে একটা পরে নিতে। রিধি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? মিহির বলে। যা বলছি তাই কর। রিধি শোনে না তার কথা, চুপচাপ হাত দুটো মুঠো করে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মিহিরের দিক। কি বলছি কথা কানে যায় না? ইউনিফর্মটা চেঞ্জ করে নে, ভালো কিছু পর। কেন মিহির ভাই, আপনি কি করতে চাচ্ছেন বলবেন একবার? তোকে আদর করতে যাচ্ছি, হয়েছে? শুনেছিস? এবার যা বলেছি তাই কর, ফাস্ট। রিধি এবার কাঁদো কাঁদো স্বরে বলে। এমন কেন করছেন মিহির ভাই? খুব টেনশন হচ্ছে আমার। রিধির দশা দেখে মিহির এবার হাসতে চেয়েও হাসে না, জোর করে হাসি আটকে রেখে বলে, টেনশনের কি আছে? আদরিত করতে চেয়েছি, মেরে তো আর ফেলবো না। আমি কি এতই অমানুষ নাকি? বড়জোর হসপিটাল অবধি পৌঁছাতে পারি, এর বেশি কষ্ট দেব না। কি হলো, স্ট্যাচু হয়ে আছিস কেন? ঘুরতে যাচ্ছি আমরা, এবার এই কাপড়টা ছাড়। না দুই একটা থাপ্পড় পড়লে তারপর কথা শুনবি, নাকি এখন থেকেই আমাকে জোরাজুরি করতে বলছিস? কোনটা? আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি করবি, সময় 2 মিনিট। মিহির গাড়ি থেকে বেরিয়ে যায়, দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। রিধি খানিকক্ষণ চুপচাপ থেকে উপায় না পেয়ে প্যাকেটগুলো থেকে একটা জামা বের করে পরে নেয়। মিহির তাড়া দিতে থাকে সমানে। রিধির দেরি হওয়াতে কোনো কথা না বলে হুড়মুড় করে গাড়িতে উঠে বসে যায়। রিধি চট করে ওড়না টেনে নেয় বুকে, পিছন বরাবর চাদরের মতো করে টেনে জড়িয়ে থাকে যাতে পিঠ দেখা না যায়। জামাটার পিছন পুরোটা খোলা, একা হাতে পিঠ থেকে চেন টেনে তুলতে পারে না রিধি। মিহিরকেও বুঝতে দেয় না কিছু, চুপচাপ বসে থাকে ওড়না পেঁচিয়ে। আধ ঘণ্টা পর মিহিরের গাড়ি এসে থামে একটা দোতলা বাড়ির সামনে। সম্পূর্ণ নতুন একটা বাড়ি, এখনও বাড়ির কাজ পুরোপুরি শেষ হয়নি। বাড়ির সামনের ফাঁকা জায়গাটায় কাজ অবশিষ্ট আছে। মিহির গাড়ি থেকে নামতেই দৌড়ে এগিয়ে আসে শুভ, রনক, জাবেদ আর ঈশিতা। ঈশিতা এসে গাড়ি থেকে নামায় রিধিকে। রিধি কিছু বুঝতে পারে না, শুধু তাকিয়ে দেখতে থাকে সবার মুখের দিকে। সবাই মিলে বাড়িটার ভেতর প্রবেশ করে। সুন্দর সাজানো গোছানো ঝকমকে একটা রুমের ভিতর ঢুকে যায় রিধিকে নিয়ে। বিছানায় রিধিকে বসিয়ে দেয় ঈশিতা। নিজেও উঠে বসতে গেলে মিহির ফট করে এসে টেনে ধরে তাকে। আজব তো, তুই এখানে বসছিস কেন ঋষো? এটা শুধু আমার আর রিদির পার্সোনাল বেড, ডিভানে গিয়ে বস। ঈশিতা রাগ করে মুখ বাঁকিয়ে বেডে একটা চাপড় মেরে বলে, কি আমার বেড রে, এত কষ্ট করলাম সেই সকাল থেকে, এখন এই প্রতিদান? বসলাম না। মিহির বলে। তো প্রতিদান হিসেবে কি করতে হবে আপনার জন্য শুনি? বেডটা ছেড়ে দিতে হবে, নাকি বাড়িটা লিখে দিতে হবে আপনার নামে? সরি বেহান, এটা আমার বইয়ের নামে করা হয়েছে। আর প্রতিদান হিসেবে আপনাদের 4 জনের পিছনে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে, ভুলে গেছেন? খানিকক্ষণ পর মাঝবয়সী এক দাড়িওয়ালা লোককে আসতে দেখে সবাই চেঁচিয়ে বলে। কাজে এসেছে, কাজে এসেছে। রিধি চমকে ওঠে, বুকের ভিতর ধুকধুক শুরু হয়। তার মানে এখানে আসার পর যেমনটা আন্দাজ করেছিল সে, এখন তাই ঘটতে যাচ্ছে। ফোন বাজতে থাকে রিধির, বাড়ি থেকে কল করেছে। হাত পা কাঁপতে থাকে সমানে। মিহির ঘরে ঢুকে বসে পড়ে রিধির মুখোমুখি। কাজী এসে নিয়ম অনুসারে বিয়ে পড়াতে শুরু করে। রিধি কাঁদতে কাঁদতে মিহিরের দিকে তাকায় এক পলক। মিহির আগে থেকেই ধ্যান ধরে তাকিয়েছিল তার দিকে। কি হয়েছে, কাঁদছিস কেন? মেরেছি তোকে? বিয়ে করছি, খুশি হ। এভাবে বিয়ে করতে চাইনি আমি মিহির ভাই, ভয় লাগছে আমার। বাবার কি হবে? কিছুই হবে না, আল্লাহ যদি আয়ু আর না রাখে তো মরবে, এর বাইরে আর কি হবে? রিধি ঠোঁট উল্টে কেঁদে ফেলে, শব্দ করে কাঁদতে শুরু করে। মিহির কাজীকে বলে। কাজী কাকা, বিয়েটা একটু তাড়াতাড়ি শেষ করুন, আমার বউ কাঁদছে, তাকে থামাতে হবে। আপনার বিয়ে পড়ানো শেষ হলে আমি একটু তাকে ছুঁতে পারবো। মিহিরের কথা শুনে মুখ টিপে হাসতে থাকে শুভরা সবাই। কাজী নিজেও খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে বসে এমন কথা শুনে, বিড়বিড় করে বলে। আজকালকার ছেলেমেয়েও বাপরে, লজ্জা শরমের বালাই নাই, ছ্যা। মিহিরকে কবুল বলতে বলার সাথে সাথে মিহির কবুল বলে ফেলে। 3 বারের জায়গায় 5 বার করে কবুল বলে জোরে জোরে। কাজী সাহেব বেক্কেলের মতো তাকিয়ে থাকে। তারপর রিধিকে বলতে বললে সে ধুম মেরে বসে থাকে মাথা নিচু করে। পরপর কয়েকবার বলার মতো রিধি আস্তে করে চোখ তুলে তাকায় মিহিরের দিকে। মিহিরের চোখমুখ ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তৃষ্ণার্ত কাকের মতো অধীর অপেক্ষায় চেয়ে আছে রিধির ঠোঁট জোড়ার দিকে। কখন সে কবুল কথাটা বলবে, নাকি আদৌ তার মুখ দিয়ে এটা বের হবে কিনা? রিধি বুকের উপর হাত চেপে জোরে জোরে 2 বার শ্বাস নিয়ে মিহিরের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসিমুখ নিয়ে বলে ফেলে কবুল। পরপর 3 বার উচ্চারিত হতে থাকে অতি এই শব্দটি। মিহিরের চোখে পানি এসে যায়। রিধিকে ঝাপটে ধরে কেঁদে ফেলে নিঃশব্দে।
শুভ এসে মিহিরের পিঠ চাপড়ে বলে, বন্ধু আমার বিশ্ব জয় করে ফেলেছে। আহা, কত আনন্দ আজ! ঈশিতা এসে মিহিরকে ছাড়িয়ে নিয়ে জড়িয়ে ধরে রিধিকে। রিধি হতবাকের মতো হাত পা ছেড়ে দাঁড়িয়ে থাকে। পরপর শুভ, রওনক, জাবেদ সবাই মিলে মিহিরের সাথে কোলাকুলি করতে থাকে। মিহিরের মুখে প্রফুল্লতার হাসি। এদিকে রিধির ফোনে বারবার কল আসতে থাকে বাড়ি থেকে। রিধি বুঝতে পারে না কি করবে, এরপর কি হবে। সমান তালে বাজতে থাকে ফোন। রিধি আস্তে করে ভয়ে ভয়ে কল রিসিভ করে হ্যালো বলে। কি রে রিধি, কলেজ ছুটি হয়নি এখনো? তাড়াতাড়ি আয়, ওরা চলে আসবে তো। আ- আমি আসছি মা। ফোন রেখে দিয়ে রিধি থম মেরে বসে থাকে। একদিকে মিহিরকে বিয়ে করার গোপন উল্লাস, অন্যদিকে মাথা ভর্তি ভারী ভারী টেনশন নিয়ে এলোমেলো হয়ে গেছে সে। আবার খানিকটা রাগও হচ্ছে মিহিরের উপর। রিধি উঠে দাঁড়িয়ে বলে, আমি বাড়ি যাব মিহির ভাই। পাশে থেকে শুভ ফিক করে হেসে ফেলে। মুখ চেপে হাসতে হাসতে মিহিরকে বলে, তোর বউ কি বলে রে? মাত্র বিয়ে হলো, বাসর তো হয়নি, তার আগেই বাড়ি যেতে চাইছে? এ কেমন বউ? মিহির চোখ রাঙিয়ে তাকায় শুভর দিকে, সাথে সাথে মিয়ে যায় শুভ। মিহির ঈশিতার দিকে তাকিয়ে চোখের ইশারা দিতেই এক এক করে সবগুলো বাইরে বেরিয়ে যায়। মিহির ফট করে দরজাটা বন্ধ করে দিয়ে রিধির কাছে এসে বলে, বাড়ি যাবি কেন? কবার বিয়ে করতে চাস? যেতে পারবি না কোথাও। আজ থেকে তুই আমার বিয়ে করা বউ। আইন আর কালেমা দিয়ে তোকে আমি বেঁধে ফেলেছি। এখন থেকে আমার কথা ছাড়া এক পাও চলতে পারবি না। এতদিন যা করেছিস করেছিস। কি হলো? রিধি বসে পড়ে মেঝেতে। দুর্বল লাগছে ভীষণ। ক্ষুধায় গা উল্টে বমি আসতে চায়, চোখে ঝাপসা দেখে। গত কয়দিনে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কাহিল হয়ে গেছে মেয়েটা। কাল সারাদিন থেকে এখনও অবধি কিচ্ছুটি পড়েনি পেটে। মুহূর্তের ভেতর গলগল করে বমি করে ভাসিয়ে ফেলে সারা ঘর। মিহির ফট করে রিধিকে আগলে নেয় বুকের ভেতর। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে সমানে, কি হয়েছে রিদি? এমন করছিস কেন? রিধি কথা বলতে পারে না। চোখ মুখ উল্টে মিহিরের বুকের মাঝে পড়ে থাকে অবচেতন হয়ে। বাড়ি ভর্তি মেহমান। নিয়নদের বাড়ি থেকে ইতিমধ্যে চলে এসেছে সবাই, সাথে রিধিদের টুকটাক কিছু আত্মীয়স্বজন। এদিকে কোনো খোঁজ নেই রিধির। ও বাড়িতে মিহিরেরও খোঁজ নেই। মেলিসা বারবার ফোন করছে মিহিরকে। সে মিহিরের সাথে রিধিদের বাড়ি আসবে সেজন্য তর সইছে না মেলিসার, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না সে। এদিকে নোলক আর রাবেয়া বেগম রিধিকে কল করে যাচ্ছে সমানে। রিধি খানিকক্ষণ আগেই বলেছিল বাড়ি আসছে, কিন্তু বিকেল হয়ে গেছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। রিক্ত বারবার নোলককে দিয়ে রিধির বন্ধুদের থেকে খোঁজ নিতে বলছে। একবার কলেজ গিয়ে দেখে আসবে সেই সুযোগ পাচ্ছে না সে। নোলকের টেনশন হচ্ছে ভীষণ। মনে মনে ভয় হচ্ছে মিহির আবার উল্টোপাল্টা কিছু করে বসেনি তো রিধিকে নিয়ে। যদি এমন কিছু হয়ে যায় তো সর্বনাশ হয়ে যাবে। আজীবনের মতো দুই পরিবারের মুখ দেখাদেখি যতটুকু ছিল তাও বন্ধ হয়ে যাবে। শাকে বিশাল একটা গ্যাঞ্জাম লেগে যাবে। সাথে নোলক সহ মিহির আর তাদের মায়ের উপর প্রভাব পড়বে সরাসরি। ভীষণ রাগী সাদিকুর রহমান। এদিকে সাখাওয়াতের অবস্থা কি হবে কল্পনার বাইরে। ভয়ে গলা শুকিয়ে কাঠ নোলকের। বারবার রিধি আর মিহিরকে ফোন করেও কাজ হচ্ছে না কোনো। মেহমানদের বসার ঘরে সকলের মাঝে থেকে উঠে হঠাৎ নিয়ন চলে যায় বাইরে। কিছু একটা আন্দাজ করতে পেরে দাঁড়িয়ে থাকে রাস্তার মোড়ে। খানিকক্ষণ পর ঘুরে এসে আবার এগিয়ে যায় নোলকের ঘরের কাছে। দেখা হয় নোলকের সাথে। নোলক হালকা হেসে খাতিরতা দেখায়, কিন্তু নিয়ন সন্দেহ নিয়ে প্রশ্ন করে, রিধি কোথায়? এখনো কলেজ থেকে ফেরেনি? নোলক চট করে মিথ্যে বলতে পারে না। আমতা আমতা করতে থাকে সমানে। তারপর বলে, আসছে। আজ নাকি ক্লাস পরীক্ষা ছিল, তাই দেরি হচ্ছে হয়তো। সবাই অপেক্ষা করতে থাকে রিধির জন্য। এদিকে রিধির অবস্থা ভালো না। বাড়ি ফিরবে তো দূরে থাক, চোখ মেলে তাকানোর শক্তি নেই তার। একটু আগেই হসপিটাল আনা হয়েছে তাকে। মিহির ভীষণ চিন্তায় পড়ে গেছে তার অবস্থা দেখে। এখনও অবচেতন হয়ে পড়ে আছে সে। ডক্টর ভালো করে পরখ করছে তার অবস্থা। তার ওপর দুটো ফোন একের পর এক বেজে চলেছে এক নাগারে। মিহির বিরক্ত হয়ে একবার ফোন দুটো ছুঁড়ে ফেলে দিতে যায়, কিন্তু পরক্ষণেই আবার রাগ সামলে অফ করে দেয় নিজের ফোনটা। ঈশিতার হাতে থাকা রিধির ফোনটা অনবরত বাজতে থাকায় মিহির বারান্দায় এসে ঈশিতাকে বলে যেন রিধির বাসায় সামলে নেয় সে। ঈশিতা কল রিসিভ করে কথা বলে রিধির বাড়িতে। হ্যালো, রিধি কোথায় তুই? মেহমান চলে এসেছে আর তোর এখনো আসার নাম নেই? কি আক্কেল রে? আন্টি, আমি রিধির বান্ধবী বলছি। রিধি খুব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে আনা হয়েছে ওকে। মানে কি হয়েছে ওর? কোন হসপিটাল? ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে ঈশিতা। কথা শেষ করে ফোন কেটে দিয়ে মিহিরের কাছে গিয়ে বলে যেন দ্রুত চলে যায় এখান থেকে। রিধির বাড়ির সবাই আধ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে হসপিটালের।
মিহির বলে সে যাবে না রিধিকে রেখে, কিন্তু ঈশিতা সহ শুভরা সকলেই বুঝিয়ে বলতে থাকে যদি মিহির বা ঈশিতাদের রিধির পাশে দেখে তো ভুলভাল সন্দেহ করবে ওর বাড়ির লোক, তাহলে পরিকল্পনা পাল্টে যাবে। মিহির বলে, সেসব কিছু হবে না, সব ব্যবস্থা করা হয়েছে। সে ফোন করে রিদির বান্ধবী মিলি আর শশীকে আসতে বলেছিল হসপিটালে, সব শেখানো পড়ানো আছে তাদের। শুভ হাতে তালি দেয় মিহিরের এমন ঝটপট বুদ্ধি খাটিয়ে কাজ করাতে, তারপর হাসতে হাসতে খেপানো শুরু করে আবার। আচ্ছা, আমি কিন্তু এখনো বুঝলাম না রিদি অসুস্থ হলো কেন? মাত্রই তো ঢুকেছিল ঘরে, কয়েক মুহূর্তেই এই অবস্থা করেছিস মেয়েটার। তুই কি মানুষ মিহির? পাশে থেকে মুখ টিপে হেসে ফেলে ঈশিতা, শুভর পিঠে থাপ্পড় দিয়ে চুপ হতে বলে, কিন্তু শুভ কথা শোনে না। মিহিরের কাছে এগিয়ে গিয়ে আস্তে ধীরে আবারও বলে, তুই কি কিছু খাসটাস নাকি রে? আমাকে একটু বলিস বন্ধু, তাহলে তোর মেরিসাকে পটানোর পর আমি একটু ট্রাই করতাম। মিহির রাগে নিষ্পিস করতে থাকে, কিন্তু কিছু বলে না। ইতিমধ্যে শশী আর মিলিও চলে এসেছে। ঈশিতারা সবাইকে দেখেই চলে গেছে বাইরে। নোলক এসেই এদিক সেদিক খুঁজে যাচ্ছে, তার সন্দেহ নিশ্চয়ই মিহির আছে আশেপাশে কোথাও। আজ একবারও দেখা মেলেনি তার। বাড়িতে কল করে মায়ের কাছ থেকে শুনেছে বাড়িতে নেই মিহির, অফিসও যায়নি আজ, তাহলে নিশ্চয়ই অভিমান করে গিয়েছে কোথাও একটা। কিন্তু অভিমান ধরে রেখে কোনো প্রকার ঝামেলা না বাঁধিয়েই যে কোথাও চলে যাবে সে, এটা নোলকের কেন যেন বিশ্বাস হতে চায় না। যতই হোক মিহির তার নিজের ভাই, ঠিকঠাক চেনে সে তার ভাইকে। তাছাড়া রিধির প্রতি তার দুর্বলতাটাও নোলক ভালো মতোই জানে। রিধির জ্ঞান ফিরেছে একটু আগেই, মোটামুটি স্বাভাবিক আছে এখন, ঘুমোচ্ছে। তার বেডের পাশে বসে আছে মিলি আর শশী। রিধির মা ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে? মিলি বলে, আন্টি কাঁদবেন না, ডক্টর বলেছে তেমন কোনো কিছু না, রেস্ট দরকার, সাথে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে, আর বাড়তি চাপ মাথায় না নিতে। পাশে থেকে শশী রিক্তর দিকে তাকিয়ে খানিকটা অভিনয়ের ভঙ্গিতে বলে, হ্যাঁ, ওর তো কয়দিন পর পরীক্ষা, পড়াশোনার কত চাপ, তার উপর এখন থেকেই বিয়ের এত ঝামেলা, সব একসাথে ও সামলাতে পারেনি হয়তো। তাছাড়া ওর এঙ্গেজমেন্ট শুনেই ক্লাসের সবাই হাসাহাসি করেছে ওকে নিয়ে। এই বয়সে কেউ বিয়ে দেয় বলুন তো ভাইয়া? একটু পর ডক্টর রুমে ঢুকতেই রিক্ত এগিয়ে যায় তার দিকে, রিধির বিষয়ে কথা বলে তার সাথে। ডক্টর বলেন রিধির শারীরিক মানসিক অবস্থা কোনোটাই ভালো না, আরও 2 দিন হসপিটাল রাখতে হবে আর সম্পূর্ণ চাপমুক্ত রাখতে হবে তাকে। মনের উপর জোর দিয়ে কোনো কিছু করতে গেলে সমস্যা বাসা বাঁধবে, যা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে। এমনিতেও মানসিক অনেক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে, এ অবস্থায় আরও বাড়তি কোনো চিন্তা ভাবনা সমস্যার সৃষ্টি করবে। তাই সম্পূর্ণভাবে রিধিকে ভালো রাখতে হবে সকলের, আর বিয়ে বিষয়টা এই মুহূর্তে তার জন্য না ভাবাই ভালো, বলে ডক্টর। বেরিয়ে যান রুম থেকে। খানিকটা দূরে দাঁড়িয়ে মিহির ঠোঁট কামড়ে হাসে। ডাক্তার এগিয়ে যায় মিহিরের দিকে। মিহির বলে, ধন্যবাদ রাফি ভাই, কষ্ট করে এত মিথ্যা বলার জন্য। ডাক্তার বিনয়ী হেসে বলে, ইটস ওকে। হঠাৎ মিহিরকে দেখতে পায় নোলক, এগিয়ে এসে মিহিরের কাছে দাঁড়িয়ে বলে, তুই এখানে কেন মিহির? কখন এসেছিস? ডাক্তার রাফির দিকে নজর পড়তেই রাফি মুচকি হেসে নোলককে জিজ্ঞেস করে, কেমন আছেন? নোলক বিনয়ী হেসে বলে, জি ভালো। ভেতরে যার সাথে কথা বলছিলাম সে আপনার হাজবেন্ড? মাথা নাড়িয়ে নোলক হ্যাঁ বলে। রাফি ফাঁকা হাসি দিয়ে বলে, আপনার পছন্দ বেশ ভালো, আর মিহিরেরও। রিধি আর ওর ভাই দুজনেই ভীষণ সুন্দর, স্মার্ট। মিহিরের দিকে তাকিয়ে বলে, আমি এখনো বিয়ে করিনি, ভালো মেয়ে পেলে জানিও তো মিহির। মিহির বলে, জানাবো, বাসায় আসবেন? চলে যায় ডাক্তার রাফি। নোলক তাকিয়ে থাকে এক পলক। কোনো এক সময় এই মানুষটার সাথেই তার বিয়ে হবার কথা ছিল, তার বাবার বন্ধুর ছেলে রাফি। বিয়ের সব যখন ঠিকঠাক, তখন বিয়ের দিন নোলক পালিয়েছিল রিক্তর হাত ধরে। আজ এতদিন পর আবার এভাবে দেখা হয়ে যাবে নোলক ভাবতে পারেনি। মিহিরের দিকে তাকিয়ে নোলক আবার জিজ্ঞেস করে, তুই এখানে কেন বলতো? মিহির অন্যমনস্ক হয়ে ভাব ধরে বলে, তো কই থাকব? যেখানে আমার বউ থাকবে সেখানে তো আমিও থাকব, এটাই স্বাভাবিক। মানে উল্টাপাল্টা কথা বন্ধ করলি না এখনো? 2 দিন পর ওর বিয়ে হবে, আর তুই এখনো এসব ধরেই আছিস? বিয়ে হবে না, এত চিন্তা করিস না তো আপনি। বাসায় গিয়ে দেখবি তোর স্বামী আর শ্বশুর বিয়ে ভেঙে দিয়েছে। যা, এখন চলে যা, কাল এসে রিদিকে দেখে যাস। আজ আমি আছি ওর সাথে। নোলক কিছু বুঝতে পারে না, না বুঝের মতো করে চলে যায় সেখান থেকে। ঘণ্টাখানিক পর রিধির বাড়ির সবাই চলে যায়। ওদিকে মেহমানদের মাঝে এমন একটা কথা পৌঁছতেই এলোমেলো অবস্থা সৃষ্টি হয়ে গেছে।
যেখানে আজ এঙ্গেজমেন্টের আয়োজন ছিল সেখানে হুটহাট কিভাবে এমনটা ঘটে? ভুণ্ডল হয়ে গেল সব, তাই সবাই বাড়ি চলে গেছে সেদিকটা সামাল দিতে, আর রিধির কাছে রয়ে গেছে মিলি আর শশী। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় মিহির শুভকে দিয়ে বাড়ি পৌঁছে দিতে বলে। রিধির সাথে কথা বলে মিলিরা চলে যায় নিজেদের বাড়ি, সাথে শুভ ঈশিতাও। থেকে যায় মিহির। স্যালাইন শেষ করে রিধি উঠে বেডে হেলান দিয়ে বসে ভাবতে থাকে সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো, কিভাবে কি হয়ে গেল, সবকিছু যেন স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে এখন। মিহির বাইরে থেকে এসে রিধির পাশে বসে, হাতে খাবারের প্যাকেট আর বেশ কিছু ঔষধ। রিধির গায়ে ন্যাপকিন জড়িয়ে মিহির তার মুখের কাছে খাবার তুলে বলে খেয়ে নিতে। রিধি মাথা নাড়িয়ে না বলে। এখন খাবো না মিহির ভাই, ভালো লাগছে না, গলা জ্বালা করছে। সে তো করবেই, বমি করে ভাসিয়ে দিয়েছিলি যে, আমাকে শুদ্ধ নোংরা করে দিয়েছিলি। ছি, কি জঘন্য! ওয়াক! রিধি মুখ ভার করে বলে, এমন কেন করছেন? ইচ্ছে করে করেছি নাকি? কেউ ইচ্ছে করে এমনটা করতে পারে? করতেও পারিস, তোকে বিশ্বাস নেই। হতেও তো পারে আমার হাত থেকে বাঁচতে এমনটা করেছিস। বাঁচতে মানে? বুঝলাম না। মিহির রিধির চোয়াল ধরে চাপ দিয়ে হা করিয়ে মুখে খাবার ঠেলে দিয়ে বলে, আজ আমাদের বিশেষ দিন ছিল না? রাতটাও অবশ্য বিশেষ হতো, তাই না? কিন্তু তুই কি করলি দেখ, অসুস্থ হওয়ার আর সময় পেলি না। আগেই আমাকে অমানুষ পরিচয় করিয়ে দিলি বন্ধুদের মাঝে। তাহলে কিভাবে এখন কি করব তুই বল? রিধি কথা বলে না, মাথা নিচু করে চুপচাপ খাবার গিলতে থাকে। মিহিরও একের পর এক খাবার তুলে খাইয়ে দেয় যত্ন করে। খাওয়া শেষে ঔষধ খাইয়ে মুখ মুছিয়ে দেয় আলতো হাতে। রিধি মুখ তুলে আস্তে করে বলে, বাড়ি ফেরার পর কি হবে মিহির ভাই? আজকে তো কোনো রকম বেঁচে গেলাম সবার হাত থেকে। এরপর মিহির কড়া কড়া গলায় বলে, যা হবার হবে। সেসব নিয়ে এখন কে ভাবতে বলেছে তোকে? একটা সমাধান করে ফেলেছি যখন, বাকিগুলোও করব। ওইসব আমার ভাবনার বিষয়। আর হ্যাঁ, আজ থেকে এত নেকো নেকো ভাব নিয়ে মিহির ভাই করবি না তো। শুনে গা জ্বলে যাচ্ছে আমার। আমি তোর স্বামী হই, স্বামী, বুঝেছিস? ফাজিল মেয়ে। রিধি লজ্জায় ঠোঁট কামড়ে ধরে ফেলে। স্বামী কথাটা শুনে ভীষণ লজ্জা পাচ্ছে তার। মিহির যে তার স্বামী হয়ে গেছে কথাটা যেন মনেই ছিল না এতক্ষণ, মাত্র মনে পড়ল। আর মনে পড়তেই যেন লালাভা ছড়িয়ে পড়ছে চোখে মুখে। রিধি মাথা নুইয়ে বিড়বিড় করে বলে, তাহলে কি স্বামী বলে ডাকবো এখন থেকে? স্বামী বলে ডাকা যাবে? কেমন শোনায় না? ছি। দুহাতে মুখ ঢাকে রিধি। মিহির ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে রিধির মুখ থেকে টেনে হাত দুটো সরিয়ে দিতে দিতে বলে, স্বামীকে স্বামী বলবি না তো কি চাচা বলবি? যেমনই শোনাক না কেন, এটাই বলবি, ঠিক আছে? নয়তো নাম ধরে ডাকবি। আর একটা কথা, এখন থেকে আর আপনি আপনি করবি না, তুমি বলবি, মনে থাকবে? রিধি যেন আরও খানিকটা নুইয়ে যায় শরমে, মিনমিন করে বলে। কি লজ্জার বিষয় রে বাবা, আমি কখনোই পারবো না এটা। মিহির মুখের কাছে কান এগিয়ে বলে, কি বলছিস? জোরে বল, শুনতে পাইনি। কিছু না মিহির ভাই। আবারও দেব একটা থাপ্পড়? বেয়াদব! স্বামীকে ভাই বলিস, লজ্জা করে না? হ্যাঁ? রিধি এবার নিজের মাথায় আস্তে করে নিজেই একটা ধাক্কা দিয়ে বলে, ধুর ছাই, মনে থাকে না কেন? আপনার কপালে বড় করে লিখে দেবো স্বামী, তাহলে মনে থাকবে। মিহির হাসতে হাসতে বলে, তোর মতো বউ পেয়ে আমি সত্যি খুব লাকি রে। যে বইয়ের কিনা স্বামীর কপালে স্বামী কথাটা লিখে দেওয়ার পর মনে পড়বে সে আমার বউ আর আমি তার স্বামী। হাই রে কপাল, কি বিয়ে করলাম আমি! রিধি মুখ ভার করে বলে, বাহ, মনে হচ্ছে ভুল করে ফেলেছেন, তাহলে শুধরে নিন। সময় তো খুব বেশি পার হয়নি, নিয়নের সাথে বিয়ে দিয়ে মুক্ত হয়ে যান, ব্যাস। মিহির রিধির দিকে ঝুঁকে এসে মুখোমুখি হয়ে চোখ রাঙিয়ে বলে, আর একবার ওই ছোচটার নামটা মুখে আনিস, তোর মুখ ভেঙে দেব। মজা করবি না এসব নিয়ে, ওর বিষয় কোনোভাবেই টানবি না, মনে থাকবে? হুম। ঠিক আছে, এখন রেস্ট কর। একটু পর বাড়িতে কথা বলবি তোর বাপের সাথে। কেঁদে কেঁদে বলবি এখন বিয়ে করতে চাস না, সামনে পরীক্ষা, ভালোভাবে পড়তে হবে। আর ডক্টর তো যা যা বলে দিয়েছেন সব শুনেইছে রিক্ত ভাই। এখন দেখি কি করে, তারপর না হয় প্ল্যান চেঞ্জ করতে হবে। মিহির উঠে বাইরে চলে যায়। রিধি আলগোছে উঠে দাঁড়াতেই পরনের কাপড়ের দিকে তাকিয়ে দেখে এখনও আগের পরে থাকা সেই জামাটা। চট করে পিছনে পিঠের ওপর হাত দিয়ে দেখে চেইন লাগানো। এতক্ষণ খেয়াল করেনি বিষয়টা। খোলা চেইন লাগানো দেখে বুঝে ফেলে হয়তো মিহির করেছে এটা। রিধি মুখ টিপে হাসে। মিহির ফিরে এসেই রিধিকে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে করে রুমে ঢুকে পিছন থেকে জড়িয়ে ধরে রিধিকে। চমকে উঠে বুকে থুথুলায় রিধি। ভয় পেয়েছে আমার বউটা। রিধি কথা বলে না,
লালিমা ছড়িয়ে পড়েছে তার চোখে মুখে। এমনভাবে কথা বলাতে মিহিরকে ভীষণ আলাদা কেউ মনে হচ্ছে তার কাছে, যেন মানুষটা একদম ভিন্ন কেউ। ভিন্ন ধরনের কথা, ভিন্ন ভিন্ন আচরণে অন্যরকম শিহরণ জাগছে রিধির মনে। রিধির পিঠময় ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে মিহির ঠোঁট ছুঁইয়ে দিয়ে বলে, পিছন খোলা রেখেছিলি কার জন্য? আমার জন্য, যাতে কাজ আগাতে পারি? বেয়াখেয়ালি কেন এত তুই? নাকি লজ্জায় বলতে পারিসনি চেনটা টেনে দাও? তোর লজ্জাটাই ভাঙতে চাই আমি, হতে চেয়েও হলো না। রিধি এবারও কিছু বলে না। মিহির বিরক্ত হয়ে বলে, বোবা হয়ে গেছিস নাকি? কথা নেই মুখে? কি বলবো? ঘুম পাচ্ছে আমার। ঢং করিস? ঘুম ভাঙলো একটু আগে, আবার ঘুম? কাপড়টা বদলে নে। আমি গাড়ি থেকে অন্য আরেকটা কাপড় এনেছি, এটা গন্ধ হয়ে আছে। ছি, ঘেন্না লাগছে আমার। নতুন জামা পর। রিধি নিজের পরনের জামাটায় নাক ঠেকিয়ে গন্ধ শুকে নেয়। সত্যিই কেমন একটা গন্ধ হয়ে আছে, বমির গন্ধ। বদলানো উচিত। মিহির ব্যাগ থেকে একটা শাড়ি বের করে বেডের উপর রেখে দেয়। দরজার কাছে গিয়ে দরজাটা খট করে বন্ধ করে দিয়ে আসতেই রিধি ছোঁ মেরে বেড থেকে শাড়িটা তুলে বলে, আমি পরে নিচ্ছি, আপনি যান। মিহির চোখ রাঙায়। যাব মানে? কোথায় যাব? তোর সাহস তো কম না রিদি। হাত থেকে নিজেও এবার শাড়িটা ছোঁ মেরে কেড়ে নিয়ে বলে, এদিকে আয়, আমি পড়াবো। ছোটবেলার ফিল নিতে চাই আজকে। কি হলো, আসতে বলেছি না? আমি আপনার কাছে এটা পড়তে পারবো না মিহির ভাই। কেন, বিশ্বাস নেই? রিধি দুদিকে মাথা নাড়িয়ে একবার না বলে চট করে আবার কথা ঘুরিয়ে বলে, সেটা না, কিন্তু পড়বো না। মিহির এবার রিধিকে টেনে নিজের কাছে এনে বলে, আমি তোর স্বামী হই রিদি, আর এমন করলে চলবে না। মেনে নেব না আমি। তবে কথা দিচ্ছি, উল্টাপাল্টা কিছু করব না, প্রমিস। আরে, এটা হসপিটাল। তাছাড়া তুই অসুস্থ, এটা কি আমি জানি না? রিধি বারবার বারণ করেও কাজ হয় না। মিহির এক টানে ছেড়ে ফেলে জামার চেনটা। দু হাতে মুখ ঢাকে রিধি। লজ্জা যেন রিধির পিছু ছাড়ছে না। বারবার মিহিরের এমন সব কর্মকাণ্ড আর কথাবার্তায় নুইয়ে যাচ্ছে মেয়েটা। জামার খানিকটা কাঁধ বরাবর নামিয়ে আনতেই রিধি ছিটকে সরে যায় সেখান থেকে। মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে দূরে। মিহির নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায়। পিছন থেকে ঝাপটে ধরে মুখ দাবিয়ে দেয় খোলা পিঠের মাঝে। কেঁপে ওঠে রিধি। মিহিরের গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ে তার সারা পিঠময় জুড়ে। শরীরে মুহূর্তেই উষ্ণ ধোঁয়া ছাড়তে শুরু করে দেয়। নেশালো কণ্ঠস্বরে মিহির বলে, সরে যাচ্ছিস কেন বারবার? প্রমিস করেছি না? বিশ্বাস কর একবার। চোখ বন্ধ রাখছি, এ দেখ। রিধি বিড়বিড় করে বলে, কিভাবে বিশ্বাস করবো বলুন? এখনো তো মুখ বুজে রেখেছেন, মুখটা তুলুন। মিহির সরে এসে চোখ বুজে রাখে, রিধিকে ঘুরতে বলে। রিধি ঘুরে দাঁড়িয়ে মিহিরকে বলে, চোখ খুলবেন না কিন্তু। মিহির মাথা নেড়ে বলে, ঠিক আছে, আজকেই শুধু তোর কথা শুনছি, তাই বলে ভাবিস না সবসময় এভাবে ছেড়ে দেব। এবার এদিকে এগিয়ে আয়, আমি তোকে শাড়ি পরিয়ে বসে বসে দেখব মন ভরে। মিহির চোখ বুজে রাখা অবস্থায় রিধিকে নিজে হাতে শাড়ি পরাতে প্রস্তুত হয়। ধুকধুক করতে থাকা বুকের ওপর হাত চেপে রিধি ভয়ে ভয়ে নিজেও আগাতে থাকে তার কাজ। বারবার তাকায় মিহিরের দিকে, খেয়াল করে চোখ ঠিকঠাক আছে কিনা। মিহিরের মাথা এলোমেলো লাগে, অস্থিরতা কাজ করে বুকের ভেতর। মিনিট দুয়েক পর শাড়ির ভাঁজ খুলে রিধির কোমরে খুঁজতে গিয়ে থেমে যায় আবার। রিধি জোরে জোরে শ্বাস টানে, শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, বাকিটা আমি করে নিই। মিহির সোজাসাপটা বলে, না, আমি চোখ বুজে রাখতে পারবো না আর। সরি ঋতু, নিজের কথা রাখতে পারলাম না। তোকে হয়তো আরও একবার অসুস্থ হতে হবে। বলেই সে নিজের বুজে রাখা চোখটা খুলে ফেলে। সাথে সাথে তার শক্ত বক্ষপিঞ্জরে হেঁচকা টানে মিশিয়ে নেয় রিধিকে। ঠোঁট ছুঁয়ে দেয় তার উন্মুক্ত গলার ভাঁজে ভাঁজে। নেত্রপল্লব বুজে আসে রিধির। মিয়ে যায় মিহিরের উষ্ণ অধর জোড়া আর অবাধ্য হাতের এলোমেলো বিচরণে। ভয়ে কাঁপতে শুরু করে রিধি। বুঝে ফেলে কোনোভাবেই আর রক্ষে নেই মিহিরের হাত থেকে। রিধির সাথে নিয়নের এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ায় নিয়নের মনটা ভেঙে গেছে। এদিকে রিধির সম্পর্কে ডক্টরের সব কথা শুনে সে আরও দুশ্চিন্তায় পড়ে গেছে। যদি কোনোভাবে বিয়েটা পিছিয়ে দেয় রিধির বাবা, তাহলে হয়তো মিহিরের সাথে আরও ঘনিষ্ঠ হবে রিধি। কলেজের স্মৃতি মনে পড়ে তার। মিহিরের জন্য পাওয়া হয়নি তার পুরনো প্রেম শায়লাকে, যাকে সে এই সময় ভীষণভাবে চাইত। কিন্তু সে চাইত মিহিরকে। পাগল ছিল ওর জন্য। ধ্যানে জ্ঞানে ছিল শুধু মিহির। বুঝত না তাকে ছাড়া কিছুই। যখন মিহির রিজেক্ট করে দিল, শায়লা ভেঙে পড়ল। কলেজ ছেড়ে চলে গেল।
বন্ধুদের বৃত্ত হয়ে গেল ছিন্ন, দেশ ছেড়ে পাড়ি জমালো বিদেশে। তাকে অবশ্য মিহিরের কোনো দোষ ছিল না, তবে পরোক্ষভাবে দোষটা নিয়ন তাকিয়ে দেয়। ঘুরে ফিরে সেই একই ঘটনা ঘটে নিয়নের সাথে, কিন্তু এবার সে কোনোভাবেই আর হারতে চায় না মিহিরের কাছে, হারতে চায় না তার ভালোবাসার রিধিকে। নিয়ম অনুযায়ী 2 দিন হসপিটাল থাকার পর রিধিকে বাড়ি ফিরে আনা হয়। শরীর আগের মতোই, খুব একটা উন্নতি হয়নি সুস্থতার, বরঞ্চ খানিকটা জ্বর ঠান্ডা বেঁধে বসেছে আরও। শরীরের দুর্বলতা কাটেনি, ডক্টর বলেছিলেন আরও 2 দিন রাখতে। কথা এমনই ছিল, কিন্তু রিধি নিজেই অসহ্য হয়ে থাকতে চায়নি আর। একটানা শুয়ে থাকতে ভালো লাগে না তার উপর হসপিটাল বিষয়টা বিরক্তি লাগে তার কাছে। তাছাড়া এঙ্গেজমেন্ট যেহেতু ভেঙেই গেছে, সেখানে আর বাড়ি ফিরতে চিন্তা কিসের। রিধি বাড়ি ফিরেছে, মিহির তা জানে না। একবার কল করে জানায়নি রিধি তাকে। সেদিন রাতের ঘটনার পর তাদের দেখা হয়েছে মাত্র একবার। রিধি মুখ তুলে কথা বলতে পারেনি লজ্জায়, সাথে কিছুটা অভিমানেও। মিহির প্রমিস করেও তার কথা রাখেনি, যার কারণে তার অসুস্থতা যেন আরও জেকে বসেছে। রিধি বাড়ি ফিরেছে আজ সকালে, গায়ে ভীষণ জ্বর, ঠান্ডায় খুক করে কাশছে সমানে। কোমর অবধি কাঁথা টেনে শুয়ে আছে নিজের ঘরে। নোলকে সে গরম দুধ খাইয়ে গেছে একটু আগেই, সাথে মেডিসিন। খাবার এনে রাবেয়া বারবার সাধাসাধি করেও খাওয়াতে পারেনি। জ্বরে মুখে রুচি চলে গেছে, তেতো মুখে বিষাদ লাগছে সব। ঘুম না আসাতেও বিরক্ত হয়ে পড়ছে রিধি, তাই কোনো রকম টিভিটা অন করে মুভি চালিয়ে শুয়ে থাকে সে, দিকে মন দিয়ে। এদিকে মিহির হসপিটাল গিয়ে ঘুরে এসে দেখে রিধি নেই। তাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি রিধি, তাই ভেবে ভীষণ রাগ লাগে তার। বারবার ফোন করে রিধিকে, কল ধরে না সে। কল ধরতে যেও লজ্জায় মুখ থেকে কথা বের না হতে যাওয়ায় বারবার কেটে দেয় কল। মেসেজ আসে ফোনে, পিক আপ দ্য কল রিদি। খানিকক্ষণ পর রিপ্লাই আসে, কল ধরতে পারবো না, মেসেজে বলুন। হসপিটাল থেকে চলে গিয়েছিস কাকে বলে? একবার জানানোর প্রয়োজনও মনে করিসনি, নাকি স্বামী কথাটা আবার ভুলে গিয়েছিস? মিহির কল করে আবারও, এবারও কল ধরে না রিধি, কোনো উত্তরও করে না আর। মিহির বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকতেই সাদিকুর পিছন থেকে ডাকেন। মিহির অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। অফিসে যাওয়া কি একেবারেই বন্ধ করে দিলে মিহির? কোন দিকে কি খেয়াল আছে তোমার? দিনের পর দিন সব লসের দিকে চলে যাচ্ছে। যাই হোক, আমাদের নতুন যে কোম্পানিটা চালু হয়েছে তার সব বুঝে নেওয়ার আগে তোমাকে যথেষ্ট দক্ষ উপযুক্ত হতে হবে। আর বাদ বাকি বাড়তি কিছু কাজ আছে, সেগুলো জানতে হবে। আমার বয়স হচ্ছে, আমি এই বয়সে এত সামাল দিতে পারবো না। আমি চাইছি এখন থেকে তুমি সব নিজের হাতে সামলাও। তাই সামনের সপ্তাহে তুমি জার্মান যাবে, সেখানে সব ঠিকঠাক করা আছে। আমি শুধু তোমার মোস্তাক আঙ্কেলকে ফোন করে বলে দেব। চাইলে তোমার নতুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শুভকে তুমি সাথে নিতে পারো। মিহির ফট করে ঘুরে তাকায়। এই মুহূর্তে সে বাইরে কোথাও যেতে চায় না। একবার ভাবে সে বারণ করে দেবে, কিন্তু তা সম্ভব না, যেতেই হবে। এমনিতেও এই কদিনে তার অনিয়মের জন্য সব মিটিং একের পর এক ক্যান্সেল হয়ে গেছে, পুরোই লোকসানের দিকে চলে গেছে সব। তারপরও বলে, এখন আমি কোথাও যেতে পারবো না বাবা। তাছাড়া নতুন কোম্পানির সব ভার আমি এখনই নিতে চাইছি না। সাদিকুর এগিয়ে এসে মিহিরের কাঁধে হাত রেখে বলে, কেন যেতে চাও না? এখনো বাবার উপরে রেগে আছো? রাগ ঝেড়ে ফেলো, যা বলছি শোনো। 1 মাসেরই তো ব্যাপার, আমি আর কতদিন বলো? সব তো তোমাকে সামাল দিতে হবে। শুধু অন্য মানুষের কারণে কেন নিজের বাবার উপরে রাগ পুষে রেখেছো? যাও, এই 1 মাসে বাইরে যাওয়া মেখে একটু পরিবর্তন আনো মনটার। কাজের ভিতরে থাকবে, সব ভুলে যাবে। তারপর তুমি ফিরে এলে মেলিসার সাথে। মিহির কথা শেষ করতে দেয় না সাদিকুরের, তার আগেই গম্ভীর মুখে হন হন করে চলে যায় সেখান থেকে। সাদিকুর জোরে একটা শ্বাস ফেলে আফসোসের সুরে বলে, হাই বেটা, বাবা যে কতটা ভালোবাসে তোমাকে সেটা একবারও বুঝতে চাও না। সব কিছু তোমার জন্যই করেছি আমি। কেন নিজের বাবার সম্মানের কথা একবারও ভাবো না তোমরা? শুধু নিজের ভালো থাকাটাই বেছে নাও। মিহির ঘরে প্রবেশ করতেই হুড় করে ঢুকে পড়ছে মেলিসার মা নাফিসা বেগম। মিহির পিছন ফিরে জিজ্ঞেস করে, কিছু বলবে আন্টি? নাফিসা নরম কণ্ঠে বলে, হ্যাঁ রে মিহির, 2 দিন হলো তোর খোঁজ নেই কেন বলতো? বাড়ি আসিস না সময় মতো, কল করলে পাওয়া যায় না। মেলিসার শরীর খুব খারাপ, তোকে একবার ঘুরে আসতে বলেছে ওর কাছ থেকে। ফ্রেশ হয়ে একবার আসিস বাবা। নাফিসা চলে যেতেই মিহির বিরক্ত মুখে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে, মাথার চুল খামচে ধরে ক্লান্তিতে। বিকেলে ছাদের দোলনায় গা এলিয়ে শুয়ে আছে রিধি। জ্বর খানিকটা কমেছে এখন। পাশে চেয়ারে গরম ধোয়া ওঠা কফির মগ। লিধি তা মুখে দিচ্ছে না, শুয়ে শুয়ে দোলনায় দোল খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে ভাবছে মিহিরের কথা। বারবার সেদিনের কথা মনে পড়তেই লজ্জায় মাথা নুয়ে আসছে তার। একা একা ঠোঁট টিপে হাসছে সে। মিহিরের সাথে আজ সারা দিন একবারও দেখা হয়নি।
কথাও হয়নি। কল করতে চায় একবার, কিন্তু কিছু একটা ভেবে আবার থেমে যায়। ভাবতে ভাবতেই কল আসে মিহিরের। রিধি চমকে ওঠে। এবার আর চুপ না থেকে রিসিভ করে কল। কল ধরতেই মিহির থমথমে গলায় বলে, বাইরে আয় রিধি, এক্ষুনি। রিধি আস্তে করে বলে, যেতে পারবো না এখন মিহির ভাই। মিহির আবার বলে, আসতে বলেছি আমি, দেখ কি করবি তোর ইচ্ছে। বলেই সে কল কেটে দেয়। রিধি খানিকক্ষণ ভেবে তারপর আস্তে করে উঠে নিচে নেমে আসে। এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ আছে কিনা। পা টিপে বেরোয়, গেট খুলে। মিহির বাইয়ে আছে গাড়ি নিয়ে। রিধি ধীরে ধীরে এগিয়ে যায় সামনে, মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে। মিহিরকে দেখেই যেন লজ্জায় লাল হয়ে যায় রিধি। মিহির সময় নিয়ে তাকিয়ে থাকে রিধির দিকে। তারপর খানিকটা রাগ দেখিয়ে লিলির কপালে হাত ছুঁয়ে বলে, জ্বর কমেছে একটু? হসপিটাল থেকে এসেছিস, একবার জানাসনি কেন? আবার নিচে নামতে বললে মুখের উপর না করে দিস। কল ধরিস না ঠিক মতো কেন? কি হলো বল? নাকি ভাবছিস বিয়ে করে ভুল করে ফেলেছিস আর যোগাযোগ রাখবি না? রিধি মাথাটা নুইয়ে রেখেই বলে,